আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করছি সেটি হলো প্রত্যুপকার গল্পের যে বইয়ের সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এখানে যে উদ্দীপকটা, এটা বইয়ের উদ্দীপক নয়, এটা বাইরের উদ্দীপক দেওয়া। বাইরে থেকে একটা বইয়ের সাথে গল্পের সাথে সমন্বয় করে একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকটা প্রথমে পড়ে দেখি। এখানে লিখেছে, চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। এটি হলো উদ্দীপক। এই উদ্দীপক থেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রত্যুপকার শব্দের অর্থ কী, এই ক নম্বরের যে প্রশ্নটা হয়, এই প্রশ্নটা সরাসরি বই থেকে হয়, পাঠের ভেতর থেকে হয়। কাজেই এটা তুমি যদি পাঠ বা তোমার নির্ধারিত যে গল্প, অধ্যায়, অনুচ্ছেদ যাই বলো, যে টপিক থেকে প্রশ্নটা হয়েছে সেই টপিকটা যদি তোমার ভালো করে পড়া না থাকে তাহলে কিন্তু এটার উত্তর করতে পারবে না। কাজেই প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়তে হবে এই ক নম্বরের উত্তর দেওয়ার জন্য। তো এখানে খুব ছোট্ট একটা উত্তর দেওয়া থাকে। এখানে যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা হলো এক শব্দের উত্তর হয়। প্রত্যুপকার শব্দের অর্থ কি, এক শব্দে একটা শব্দ লিখলে উত্তরটা হয়ে যায়, কিন্তু তোমাকে পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য কমপক্ষে একটা বাক্যে উত্তরটা করতে হবে। তো এখানে দেখো আমি কিভাবে উত্তরটা করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি লিখেছি, প্রত্যুপকার শব্দটিকে বিভাজন করলে পাই প্রতি যোগ উপকার, অর্থাৎ উপকারের প্রতিদানে উপকার করাই হলো প্রত্যুপকার। এখানে খেয়াল করেছ যে যদিও একটা বাক্য, কিন্তু আড়াইটা লাইন হয়েছে। তুমি পরীক্ষার খাতায় যখন লিখতে যাবে 2 লাইন হবে। তো এখানে তুমি 1 নাম্বার একদম পরিপূর্ণভাবে 1 নাম্বার পাবে। একটি শব্দ লিখলে এখানে 1 নাম্বার তোমাকে দিয়ে দিবেন এক্সামিনার, কারণ এখান থেকে নাম্বার কাটার কোনো নির্দেশনা নাই। 1 নাম্বারটা সঠিক হলে নাম্বার দিতে হবে। কিন্তু এই যে তুমি ছোট্ট করে লিখলে, এই যে ইমপ্রেশন, এক্সামিনারের মধ্যে যে ব্যাড ইমপ্রেশন তৈরি হবে তোমার জন্য, যে তুমি খুব ফাঁকিবাজ স্টুডেন্ট, এক শব্দে উত্তর লিখছো, এটা কিন্তু এই পরবর্তী অংশে গিয়ে উনি ওখান থেকে কেটে দিবেন নাম্বারটা। এখানে হাফ মার্কস ধরে ওই হাফ মার্কস অন্যদিকে যে অ্যাডজাস্ট করে দেবেন। কাজেই এটা তোমাকে একদম পরিপূর্ণ এক বাক্যে লিখতে হবে। এর জন্য আসলে সেইভাবে কোনো ট্রিক্স বা কৌশল নেই, এটা বই পড়েই লিখতে হবে। আমরা এবার দেখব খ নম্বরের কি প্রশ্ন রয়েছে। খেয়াল করো, খ নম্বরে এখানে রয়েছে যে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন। এই খ নম্বরের প্রশ্নটা কখনো কখনো উদ্দীপক, এই মূল বই থেকে থাকে বা মূল অধ্যায় থেকে থাকে, আবার কখনো কখনো বাইরে থেকেও থাকে। এই উদ্দীপক যেটা দেওয়া থাকে সেটা থেকেও থাকতে পারে। তো এটা আছে বই থেকে, মূল পাঠ থেকে। এই প্রশ্নগুলো খ, গ, ঘ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, সেটি হলো যে তোমার কাছে 2টা ভিত্তি রয়েছে। এই 2টা ভিত্তির উপরে নির্ভর করেই তোমাকে বাকি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। 1 নম্বর ভিত্তি হলো মূল পাঠ বা বই, যেটা বইয়ের যে মূল পাঠ সেটা হলো তোমার 1 নম্বর ভিত্তি। 2 নম্বর যে ভিত্তি রয়েছে সেই ভিত্তিটা হলো উদ্দীপক, প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপক। এই 2টাকে জয়েন করে, কখনো আলাদা করে, কখনো সমন্বয় করে, কখনো কম্বাইন্ড করে তোমাকে এই খ, গ, ঘ এর উত্তর করতে হবে। কাজেই বই তো তুমি আগেই পড়েছো, আর এই উদ্দীপকটা ভালো করে পড়বে। ভালো করে পড়বে এই জন্যই যে এই উদ্দীপকটা বারবার করে পড়ার সময় তুমি পাবে না। কাজেই উদ্দীপকটা একবার পড়বে খুব মনোযোগ দিয়ে, যাতে করে এই উদ্দীপকের যে ঘটনাটা আছে সেটা তোমার মেমোরিতে থাকে। তো এখানে বলছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন। মৌন মানে নীরব হয়ে থাকা। কেন কিছুক্ষণ নীরব হয়েছিলেন? আমরা যদি গল্পটা পড়ে থাকি তাহলে উত্তরটা করতে পারবো। তো এখানে দেখো আমি কিভাবে লিখেছি।
ট্রিক্সটা আমি পরে বলছি। এখানে খেয়াল করো, খ নম্বরের যে উত্তর আমি দিয়েছি, উত্তর লিখেছি, আমি বলছিলাম যে 3টা বা 4টা বাক্যে 3টা লাইন বা 4টা লাইনে হবে। এখানে দেখো আমি 4টা লাইনে উত্তরটা করেছি। এখানে এই যে স্টার দিয়েছি, খেয়াল করেছো? বলেছিলাম যে প্রত্যেকটা খ নম্বরের জন্য 2টা প্যারায় লিখতে হবে বা 2টা অংশে আলাদা আলাদা উত্তর দিতে হবে। এখানে খেয়াল করো, 2টা স্টার দিয়েছি মানে 2টা অংশকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। যখনই আমি আলাদা করে 2টা অংশ লিখবো তখন এখানে 2 নম্বরটা যদি ভেতরের কথাগুলো সঠিক থাকে তাহলে 2 নম্বর নিশ্চিত, এখান থেকেও তোমার কোনো নাম্বার কাটা যাবে না। তো এখানে আমি কি লিখেছি দেখো, যে বন্দীকে আবদ্ধ করে রাখার জন্য আলী ইবনে আব্বাসের নিকট প্রেরণ করা হয়। আলী ইবনে আব্বাসের নিকট খলিফা আল মামুন একজন বন্দীকে এক রাতের জন্য আবদ্ধ করে রাখতে বলেন, সেই কথাটা আমি লিখেছি। পরদিন ইবনে আব্বাস বন্দীকে খলিফার দরবারে না এনে বন্দীর মহত্তম গুণের কথা খলিফাকে খুলে বলেন। একজন ব্যক্তি ধৃত হয়েছে, ধরা হয়েছিল তাকে, এবং খলিফার নিকট আনা হয়েছিল। খলিফা তাৎক্ষণিকভাবে বিচার না করে আলী ইবনে আব্বাস নামক তার যে কর্মচারী ছিল, রাজকর্মচারী, তার কাছে দিয়েছিল যে তোমার বাসায় বন্দি করে রাখো। তো এই বন্দি ব্যক্তি এক সময় কি করেছিল, আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিল আশ্রয় দিয়ে। তো আলী ইবনে আব্বাস তাকে চিনতে পারে কথা প্রসঙ্গে, চিনতে পারার পরে তাকে আর পরদিন বিচারের জন্য না নিয়ে একা গিয়েছেন, তাকে বাসায় রেখেই একা গিয়েছেন এবং তার যে মহত্তম গুণের কথা এবং কিভাবে আলী ইবনে আব্বাসকে তিনি উপকার করেছিলেন সেই কথাগুলো খুলে বলছে। এই কথাটাই কিন্তু আমি এখানে লিখেছি। এটা কিন্তু গল্পটা তোমার পড়া থাকলেই তুমি লিখতে পারবে। এখানে আহামরি কোনো বিষয় নেই যে একদম মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে, সেই বিষয়টা না। তো তারপরে 2 নম্বর পয়েন্টে বলে এখানে যে এটা আমি ঘটনা বলেছি, এইটুকু ঘটনা বলেছি। আর এর পরের অংশে কি বলতে হবে, এখানে কিন্তু আমি গল্প থেকে সরাসরি গল্পের একটু অংশ বিশেষ তুলে নিয়েছি। আর খ নম্বরে কি বলবো, যে তিনি নীরব থেকেছিলেন কেন, এইটুকু আমাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, বুঝে তারপর উত্তরটা দিতে হবে। আলী ইবনে আব্বাস যখন খলিফাকে তার এই বন্দির কথাগুলো খুলে বললেন, তখন খলিফা তো তাকে একদম প্রাণদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই আছেন। তো যখন আলী ইবনে আব্বাস কথাগুলো খুলে বললেন তখন তিনি চুপ করে থাকলেন। কেন চুপ করে থাকলেন এটা তোমাকে বুঝতে হবে, এই অংশটা তোমাকে বুঝে লিখতে হবে। কেন চুপ করেছিলেন? চুপ করেছিলেন যে খলিফা যাকে প্রাণদণ্ড দেওয়ার জন্য একদম উদ্গ্রীব ছিলেন বা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, আলী ইবনে আব্বাসের কথা শুনে তিনি বুঝতে পারলেন যে আহা, আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল, আমি যদি তাকে প্রাণদণ্ডটা দিয়ে দিতাম তাহলে তার প্রাণটা ফেরত আনতে পারতাম না। এই জন্য তার যে অনুশোচনা, অনুতাপ, সেই অনুতাপের জন্যই এখন যেহেতু উনি বাদশাহ, উনি তো আর চিৎকার করে বলতে পারেন না হ্যাঁ আমায় কি ভুল করলাম, কি অন্যায় করলাম, এটা নিজেকেই নিজে ভৎসনা করেছেন। এই জন্য কিছুক্ষণ সময় তিনি নীরব ছিলেন, যে তিনি যা শুনলেন তা কি ভুল ছিল, বা তিনি যে সিদ্ধান্তটা নিলেন সেটা কি ভুল ছিল, সেই জন্য সেই কথাটাই দেখো আমি এখানে কিভাবে লিখেছি, যে বন্দির এমন গুণের উৎকর্ষতা, উৎকর্ষতা মানে উত্তম অবস্থা, তাই না? উৎকর্ষতা জেনে খলিফা নিজের ভুল উপলব্ধি করেন, নিজের প্রতি আত্মশ্লেষা মানে অনুশোচনা বা অনুতাপ উপলব্ধি করেই খলিফা মামুন কিছুক্ষণ মৌন বা নীরব থেকেছেন। এইটুকু এখানে যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা হলো গল্প থেকে তোমাকে, আমি খ নম্বরের কথা বলছি, ভালো করে খেয়াল রাখবে। এখানে যে 2টা পয়েন্টে লিখতে হবে, যদি এটা উদ্দীপক থেকে থাকে, ট্রিক্স এটা উদ্দীপক থেকে থাকে, তাহলে উদ্দীপকের ওই ঘটনাটুকু তুলে ধরবা, হুবহু উদ্দীপকের ভাষায় নয়, একটু পরিবর্তন করে, একটু ভিন্ন করে, তোমার মতো করে উদ্দীপক থেকে ওই অংশটুকু তুমি তুলে ধরবা যে অংশটুকু নিয়ে প্রশ্ন করা হয়েছে। এটা যদি বই থেকে থাকে, মূল অধ্যায় থেকে থাকে, সেই ক্ষেত্রে মূল অধ্যায়ের যে ঘটনা থেকে প্রশ্নটা করা হয়েছে সেই ঘটনাটুকু তুলে ধরবা। এখানে পড়ার কিচ্ছু নাই, মুখস্থ করার কিছুই নেই। আমি যেমন এখানে ঘটনাটুকু তুলে নিয়েছি। এরপরে যে খ নম্বরের অংশটা লিখবা, সেই খ নম্বরের অংশটা এই ঘটনাটা কেন ঘটেছিল, কি জন্য হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই কথাটুকু পরে লিখে দিবে। তাহলে কি হলো,
ট্রিক্সটা হলো যে এই খ নম্বরের উত্তরের জন্য তোমার একদম পড়ার কোনো প্রয়োজন নাই। তোমার যদি মূল গল্পটা ভালো করে পড়া থাকে এবং উদ্দীপকটা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে খ নম্বরের এই দ্বিতীয় অংশ লেখার জন্য কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কোনো কিছু। এখানে তোমাকে বুঝে লিখতে হবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল, কি জন্য ঘটেছিল। যেমন এখানে বলছে যে মৌন ছিলেন কেন, তো মৌন ছিলেন সেই কথাটুকু আমি প্রথম বলেছি। এটা বইয়ের থেকে ছিল বলে বই থেকে সরাসরি আমি লিখেছি। আর নিচের অংশটা কেন ছিল সেই কেনর উত্তরটা করেছি। তার মানে এই অংশটা করার জন্য তোমার মুখস্থ বিদ্যা একদম কি করো, পাকিয়ে একদম নর্দমায় ফেলে দাও। মুখস্থ বিদ্যাটা সৃজনশীলে চলে না, এটা চলবে না। তোমাকে বুঝতে হবে, বুঝে লিখতে হবে। আর আমি যে ট্রিক্সটা বললাম এখানে, এই ট্রিক্সটা, প্রথম ট্রিক্সটা হলো সরাসরি উদ্দীপক অথবা মূল বই, সেখান থেকে যেখানের ঘটনাটা সেখান থেকে তুমি মূল অংশটুকু তুলে আনবা। দ্বিতীয় ক্ষেত্রে যে ওই ঘটনাটা কেন ঘটেছিল সেই কথাটা 2 লাইনে 3 লাইনে লিখে দেবা, ব্যাস, এটার উত্তরটা হয়ে গেল। এবার আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। এখানে গ নম্বর প্রশ্নের মধ্যে দেখো রয়েছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। নাম্বার হলো 3। এখানে বলেছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের বন্দির কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। আমি ট্রিক্সটা আগে দিচ্ছি। এখানে যেহেতু 3 নাম্বার, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে তোমার হাতে 2টা কি আছে, বেজ আছে, 2টা ভিত্তি আছে। সেটা হলো মূল গল্প এবং এই উদ্দীপক। এই 2টা বেজের উপরে দাঁড়িয়েই তোমাকে কি করতে হবে, এই 3 নাম্বারের সাথে যুদ্ধ করতে হবে। ট্রিক্স, প্রথমে এই প্রশ্নটা পড়বা, দেখবা এখানে উদ্দীপকের কথা আগে বলছে নাকি গল্পের কথা, মূল গল্পের কথাটা বলছে। এখানে বলছে উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের, তাহলে বন্দির ঘটনা, উদ্দীপকের বন্দির ঘটনা, তার মানে উদ্দীপকটা নিয়ে আসছে আগে। তারপরে বলছে প্রত্যুপকার গল্পের কোন ঘটনা, প্রত্যুপকার মূল গল্পটা পরে দিয়েছে। এই লাইনটা একটু পড়ে দেখবে, যদি থাকে যে এখানে এভাবেও থাকতে পারতো যে প্রত্যুপকার গল্পের সাথে উদ্দীপকের বন্দির ঘটনার কোন কথা স্মরণ করিয়ে দেয়, এরকমও থাকতে পারতো। তো যে অংশটা আগে থাকে সেই অংশটা প্রথম পয়েন্টে লিখবা, প্রথম পয়েন্টে সেই অংশটা লিখবা। কোন অংশ লিখবা, এখানে বলছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার স্মরণ করিয়ে দেয়, তাহলে এখানে প্রথম আসবে হলো বন্দির ঘটনা, উদ্দীপকে বন্দির ঘটনা। তো এখানে উদ্দীপকে বন্দির ঘটনাটা কি হয়েছে, যে কিছু লোক একজন ব্যক্তিকে ধরে চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদে নিয়ে আসছে বিচারের জন্য। তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি করেছে, আমজাদের কাছে তাকে রেখে দিয়েছিল। এই যে বন্দির ঘটনা, এইটুকুই শেষ। এই যে একটা লাইনের মধ্যে যা আছে এই কথাটুকু প্রথম তুমি লিখবা। তবে হুবহু এই উদ্দীপকটা লিখবা না। হুবহু উদ্দীপক লিখলে কিন্তু নাম্বার কমে যাবে, তুমি যতই ভালো করে লেখো নাম্বার কমে যাবে। তাহলে প্রথম ট্রিক্সটা হলো যে কথাটা এখানে আগে বলবে সেই ঘটনাটুকু নিজের ভাষায় তুলে ধরবা। দেখো আমি কিভাবে এটার উত্তরটা তৈরি করেছি, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আমি লিখেছি যে উদ্দীপকে চুরির অভিযোগে ধৃত ব্যক্তিকে, ধৃত মানে ধরা, যাকে ধরা হয়েছে তাকে বলে ধৃত, ধৃত ব্যক্তিকে বিচারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আনা হয়। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বিচার না করে, এই যে শব্দগুলোকে কিন্তু আমি নতুন করে নিয়ে আসছি, তাই না? এই তাৎক্ষণিক শব্দটা ছিল না, তার মানে নিজের মতো করে লিখতে হবে। তাৎক্ষণিকভাবে বিচার কার্য সম্পাদন করতে না পারায় চৌকিদার আমজাদের নিকট হস্তান্তর করেন। কি জন্য? তার বাড়িতে বন্দি করে রাখার জন্য। আমি
একদম উদ্দীপকের যে ঘটনাটি ছিল সেই ঘটনাটি নিজের মতো করে লিখেছি। তাহলে এখানে মুখস্থর কোনো প্রয়োজন নাই। উদ্দীপকটা ভালো করে পড়া থাকলে নিজের ভাষায় যে অংশটুকুর কথা ওখানে বলছে, যেমন ওই যে ধরা ধৃত যে চোর ছিল তার কথাটা বলছে, শুধু তার কথাটুকু এখানে উল্লেখ করবো, পুরো উদ্দীপকটা উল্লেখ করব না। তাহলে এই অংশটার জন্য মুখস্থবিদ্যার কোনো প্রয়োজন নাই। খ নম্বরে কি উত্তর দেব? ওই যে আমি বলেছি যে খ নম্বরে আছে মূল বই। মূল বইয়ে কি ছিল? মূল বইয়ে যে বিষয়টা ছিল, যে ঘটনাটা ছিল, সেই ঘটনাটা এই খ নম্বরে উল্লেখ করতে হবে। এখানেও তোমার মুখস্থবিদ্যার কোনো প্রয়োজন নেই, বা এই মুখস্থ করতেই হবে এরকম কোনো উৎকণ্ঠা তোমার মধ্যে একেবারেই তোমার ভেতর থেকে মুছে ফেলো। তাহলে দ্বিতীয় অংশে আমি লিখেছি, দেখো, প্রত্যুপকার গল্পে অজ্ঞাত কোনো গুরুতর অপরাধের জন্য, অজ্ঞাত গুরুতর অপরাধ মানে এই যে আলী ইবনে আব্বাস যে লোকটিকে ইয়ে করেছিল, তার বাড়িতে রাখার জন্য খলিফা দিয়েছিলেন, তো সেই ব্যক্তির অপরাধটা কি সেটা কিন্তু গল্পে উল্লেখ নাই। এই জন্য বলছে অজ্ঞাত কোনো গুরুতর অপরাধের জন্য হাত পা বেঁধে একজন ব্যক্তিকে খলিফা মামুনের নিকট হাজির করা হয়। খলিফা তাৎক্ষণিকভাবে বন্দির বিচার না করে আলী ইবনে আব্বাসের নিকট হস্তান্তর করেন। হ্যাঁ, আলী ইবনে আব্বাসের নিকট হস্তান্তর করেন তার নিজ বাড়িতে ধৃত ব্যক্তিকে বন্দি করে রাখার জন্য। তাহলে এই অংশটা কিন্তু পড়ার কোনো প্রয়োজন নাই। ওই যে গল্পটা আমি পড়েছি সেই গল্প থেকেই প্রথম অংশটা, যে ধৃত ব্যক্তির যে কথাটা, সেটা আমি এখানে উপস্থাপন করেছি। তাহলে এই যে দেখো, আমি এখানে 1 2 3 4 লাইন, 4.5 লাইন, 1 2 3 4 5 লাইন লিখলাম। এই 5 লাইন কিন্তু একদমই আমাকে মুখস্থ করতে হয়নি, বা তোমাকেও মুখস্থ করতে হবে না। তোমাকে ট্রিক্সটা জানতে হবে যে কিভাবে আমি উত্তর দিব। তাহলে এই প্রশ্নের ট্রিক্সটি ছিল কি, যে প্রথম যে অংশটা থাকবে সেই অংশের ঘটনাটুকু নিজের মতো করে লিখবা। উদ্দীপক থাকলে উদ্দীপকেরটা, গল্পেরটা পরে থাকলে গল্পেরটা পরে, আমি যেভাবে এখানে লিখেছি। এখন কথা হলো 3 নম্বর পয়েন্টে তাহলে কি লিখবো। 3 নম্বর পয়েন্টে কি লিখবো সেটা তুমি হয়তো নিজেও বুঝতে পারো আমি বলার আগেই। এখানে বলেছে যে ব্যাখ্যা করো। এখন এই যে ব্যাখ্যাটা করব, এই ব্যাখ্যাটা কি? এই যে এখানে দেখো কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। আমরা তো 2টা ঘটনা লিখেছি। এবার এর আলোকে আমাকে উত্তরটা করতে হবে না? আমি তো এখানে ক নম্বরে উদ্দীপকের ঘটনাটি লিখেছিলাম, খ নম্বরে গল্পের ঘটনাটি লিখেছিলাম, কিন্তু আমি তো সমন্বয় করিনি। আমি তো এটাকে একত্র করে বলিনি যে কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। সেই কথাটুকু, যে কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, এই উত্তরটুকু দিতে হবে আমাকে ক নম্বরে। তার মানে আমাকে নতুনভাবে কিছুই তো করতে হবে না, প্রস্তুতি নিতে হবে না, শুধু ট্রিক্সটা জানতে হবে যে আমি কিভাবে উত্তর দিব। সকল সাবজেক্টের সকল সৃজনশীল প্রশ্নের একই স্টাইল, একই সিস্টেম, একই রকম। কাজেই এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। যদি তুমি থাকো, যদি তুমি অ্যানাদার কোনো ব্যস্ততা থাকে, তাহলে ক্লাসটা স্টপ করে দাও। যখন তুমি ফ্রি থাকবে তখন এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আমার বিশ্বাস যে আজকের ক্লাসের পর আর এই সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমার মধ্যে কোনো রকম দ্বৈততা বা কোনো রকম জটিলতা থাকবে না, সেটা কেটে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো যাই হোক, এখানে দেখো আমি সমন্বয়টা কিভাবে করেছি, একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো আমি এখানে লিখেছি যে উদ্দীপকের বন্দী ব্যক্তির কথা খলিফা মামুনের দরবারে আনা বন্দী ব্যক্তির কথা স্মরণ করিয়ে দেয়। ওই যে 2টা মিল করছে, যে বলছে কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। আমি তো প্রথম ঘটনা 2টা লিখেছি, কিন্তু এবার তো আমাকে বলতে হবে যে কোনটার সাথে কোনটার মিল আছে, কোন ঘটনার সাথে কোন ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। উদ্দীপকের বন্দী ব্যক্তির কথা খলিফা মামুনের দরবারে আনা বন্দী ব্যক্তির কথা স্মরণ করিয়ে দেয়, তার মানে মিল আছে। তারপরে বলছে অনুরূপভাবে খলিফা মামুনের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আলী ইবনে আব্বাসের সাথে চৌকিদার আমজাদের কথা এবং প্রত্যুপকার গল্পের ঘটনা প্রবাহকে স্মরণ করিয়ে দেয়। তাহলে দেখো 3টা মিল আছে, তাই না? এই 3টা কোনটার জন্য কোনটা প্রযোজ্য সেটা আমি অ্যাডজাস্ট করেছি, জাস্ট, আর কিচ্ছু না। এখানে ওই বন্দী ব্যক্তির সাথে, উদ্দীপকের বন্দী ব্যক্তির সাথে খলিফা মামুনের দরবারে আনিত বন্দী ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
তারপরে চেয়ারম্যানের সাথে খলিফা আল মামুনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তারপরে আর কে আছে, ওই যে চৌকিদার আমজাদের সাথে আলী ইবনে আব্বাসের মিল আছে, কারণ দুইজনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল বন্দীকে আটকে রাখার জন্য। আর এই ঘটনা প্রবাহ, এই যে ঘটনা প্রবাহ, একই রকম ঘটনা, তাই না? এই একই রকম ঘটনা প্রবাহ, সেই কথাটাই আমি এখানে বলেছি। দেখো, এটার জন্য তোমার পড়ার দরকার নাই। এখানে ট্রিক্সটা হলো যে দুইটা অংশ তুমি যে আগে বলেছ, সেই দুইটাকে একটু অ্যাডজাস্ট করে দিবা, মিলিয়ে দিবা, ম্যাচ করে দিবা। এখানে কিন্তু আর একটা জিনিস থাকতে পারে, সেটা হলো যে সাদৃশ্য চাইতে পারে, যে কোন সাদৃশ্য রয়েছে। যেমন এখানে এইভাবে প্রশ্ন হতে পারতো যে উদ্দীপকের ঘটনার সাথে প্রত্যেক গল্পের ঘটনার কি সাদৃশ্য রয়েছে, কি বৈসাদৃশ্য রয়েছে। সাদৃশ্য মানে মিল, কি মিল আছে, তাহলে আমরা কিন্তু এই কথাটাই লিখতাম। যদি বলতো যে কি বৈসাদৃশ্য আছে বা অমিল আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন রকম লিখতে হতো। এই জন্য সাদৃশ্য বৈসাদৃশ্য চাইতে পারে। বৈসাদৃশ্য যদি চাইতো তাহলে আমরা কি বলতাম, যে এখানে সাদৃশ্যগুলো বলার পরেই বলতে হতো যে এখানে বৈসাদৃশ্য যেগুলো, সেগুলো হলো যে যেমন আলী ইবনে আব্বাস ছিলেন একজন রাজ কর্মচারী, অর্থাৎ একজন খলিফার প্রিয় পাত্র। আর ছিলেন কে আমজাদ ছিলেন হলো গ্রামের চৌকিদার। এখানে দুইজনের অবস্থানগত বা পদমর্যাদার দিক থেকে অনেক পার্থক্য আছে, তাই না? একইভাবে ওই যে খলিফা মামুন এবং চেয়ারম্যানের মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে তাদেরকে যে ধরা হলো, একজনকে ধরা হলো অজ্ঞাত অপরাধের কারণে, আরেকজন হলো চুরির অপরাধে, এখানেও পার্থক্য রয়েছে। তাহলে পার্থক্য যদি আসতো, বৈসাদৃশ্য আসলে আমরা এইভাবে লিখতাম। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা চলে যাব যে সবচেয়ে জটিল যে প্রশ্নটা তোমরা মনে করো, আসলে এটাও ঠিক একইভাবে সহজ। জটিল মানে সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা কিভাবে করব, সেই বিষয়টা আমরা খুব চমৎকারভাবে আমি বলার চেষ্টা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখানে বলেছে, দেখো, যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। বিশ্লেষণ করো। এখানে গল্প যদি তোমার পড়া না থাকে, মূল বই যদি পড়া না থাকে, প্রশ্নের উত্তর করাটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে, কারণ একটা পেজই তোমার থাকবে না, তাহলে তুমি প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবে? আর যদি তোমার বই পড়া থাকে, তাহলে একটা তো তোমার সামনেই আছে, তাই না? একটা অংশ তো তোমার সামনেই দিয়ে দিয়েছে, প্রশ্নেই রয়েছে। আর একটা অংশ হলো তোমার যে বইটা রয়েছে, সেটা যেটা তুমি পড়েছো, একটা আছে মনের মধ্যে আর একটা আছে চোখের সামনে। এই দুইটাকে সমন্বয় করে করেই উত্তর দিতে হবে। তো এই জন্য বইটা ভালো করে পড়বা এবং খুব ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করবা, সব সাবজেক্টের। তো এখানে দেখো, বলছে আব্বাস এবং আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত। হ্যাঁ, আলী ইবনে আব্বাস, আমজাদ কিভাবে বন্দী কর্তৃক উপকৃত, আলী ইবনে আব্বাস কিভাবে বন্দী কর্তৃক উপকৃত, সেটা আমরা জানি। তারপরে এরা যে একরকম নয়, সেটাও আমরা জানি। এখন ট্রিক্সটা কি, কিভাবে আমি উত্তর করব? উত্তরটা আমি পরে দিব, আগে ট্রিক্সটা বলছি, তাহলে তোমাদের উত্তরটা বুঝতে সুবিধা হবে। এখানে ট্রিক্স হলো এই যে আমজাদ, এখানে চারটা পয়েন্ট উত্তর দিতে হবে, এটা মনে রাখতে হবে। আমজাদ এবং আলী ইবনে আব্বাস বন্দী কর্তৃক উপকৃত কিভাবে হয়েছিল, দুইটা পয়েন্টে লিখতে হবে। আমরা গ নাম্বারে যেভাবে লিখেছি তাই, শুধু ঘটনাগুলো ভিন্ন। আমজাদ কিভাবে উপকৃত হয়েছিল সেই কথাটা আগে লিখতে হবে, আলী ইবনে আব্বাস কিভাবে বন্দী কর্তৃক উপকৃত হয়েছিল সেভাবে লিখতে হবে। তারপরে এটা তো দুইটা পয়েন্টে গেল, তাহলে বাকি দুইটা পয়েন্ট আছে এখানে, এরা একরকম নয়, এইরকম একটা হিন্টস তোমাকে দেওয়া থাকবে, দুইটা সমন্বয় করতে হবে। তারপরে এখানে যে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসটা লিখতে হবে। সেই হিন্টস যেটা দেওয়া আছে, যেটা তোমাকে লিখতে বলছে, সেই অংশটুকু লিখতে হবে এবং শেষে বিশ্লেষণ করতে হবে। এই ঘটনার দুইটাকে সমন্বয় করে বিশ্লেষণ করতে হবে। আমরা একটু উত্তরে চলে যাই, উত্তরে গিয়ে দেখি। আমি দেখো, প্রথম যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে লিখেছি, উদ্দীপকে ইউনিয়নের চেয়ারম্যান চৌকিদার আমজাদ হোসেনের নিকট চুরির অপরাধে অভিযুক্ত একজন বন্দীকে
তার বাড়িতে বন্দি করে রাখার দায়িত্ব দেন। অভিযুক্ত এই বন্দি একসময় আমজাদের ছেলেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। কিভাবে উপকার করেছে সেটা বলেছি, খেয়াল করেছ যে কিভাবে উপকার করেছিল সেই কথাটা সেই ঘটনাটা আমি একদম দুইটা বাক্যের মধ্যে শেষ করে দিয়েছি। ঠিক একইভাবে এবার আমাকে চলে আসতে হবে উদ্দীপকে, মূল গল্পে। এখানে বলেছে যে প্রত্যুপকার গল্পে অজ্ঞাত কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাত পা বেঁধে খলিফা আবদুল্লাহ আল মামুনের নিকট বিচারের জন্য আনা হয়। খলিফা ধৃত ব্যক্তিকে এক রাত্রিকাল বন্দি করে নিজ বাড়িতে রাখার জন্য আলী ইবনে আব্বাসকে দায়িত্ব দেন। ধৃত এই ব্যক্তি ইবনে আব্বাসকে প্রাণে বাঁচিয়েছিলেন। একসময় কি করেছিল? তাকে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেছিল, প্রাণে বাঁচিয়েছিল। তাহলে দেখো, আমি দুইটা পয়েন্টে এই দুইটা ঘটনার কথা বলেছি। এখন কি বলতে হবে? এখন এই দুইটাকে সমন্বয় করতে হবে, পরে মূল ভাবটা বিশ্লেষণ করতে হবে, মূল ভাবটা লিখতে হবে। দেখো, আমি তৃতীয় অংশে গিয়ে লিখেছি যে উদ্দীপকের অপরাধী ব্যক্তি আমজাদের ছেলেকে প্রাণে বাঁচিয়ে উপকার করেছে, আর প্রত্যুপকার গল্পের ধৃত অপরাধী আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়ে প্রাণ রক্ষা করেছিল। এই উপকারের কথা আমজাদ ও আলী ইবনে আব্বাস দুজনই জানতে পেরেছিল। দেখেছ, দুইটাকে সমন্বয় করে দিয়েছি আমি। এই দুইটা সুতা আলাদা আলাদা ভাবে দুই দিকে ছিল, এই দুইটাকে আমি একসাথে জয়েন করে দিয়েছি তৃতীয় অংশে এসে। এই যে দুইটা ঘটনা, দুইটার সমন্বয় করে দিয়েছি যে আলী ইবনে আব্বাসকে যে প্রাণে বাঁচিয়ে বন্দি ব্যক্তি উপকার করেছে, তারপরে আমজাদের ছেলেকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে বন্দি ব্যক্তি উপকার করেছে, এই বিষয়টা তারা জানতে পেরেছিল। এখন দেখো, দুইটাকে বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ করব? দুজন একই রকম নয়, এই কথাটাকে বিশ্লেষণ করব। তাহলে আমার মনে হয়, আমি বারবার ট্রিক্সের কথাটা বলছি, যে প্রথম যে অংশটা বলছি আমি সেই অংশটা বলেছি একদম সরাসরি উদ্দীপক থেকে, দ্বিতীয় কথাটা বলেছি আমি সরাসরি গল্প থেকে, গল্পের অংশ তুলে উদ্দীপকের অংশ তুলে, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। গ নম্বরে গিয়ে এই দুইটাকে সমন্বয় করেছি যে তারা দুইজনই তাদের উপকারের কথা জানতে পেরেছিল বা এই ব্যক্তিদেরকে চিনতে পেরেছিল। আর শেষে এসে বিশ্লেষণ কি? ওই যে বলছে যে এরা একই রকম নয়, এই কথাটাকে ব্যাখ্যা করে দিতে হবে, বুঝাই দিতে হবে যে এরা কি আসলে একই রকম। আর যদি হয় সেটাও বলতে হবে। হতে পারতো যে এরা দুইজনই একই রকম, এরকম যদি হতো তখন আমরা এখানে তারা যে একই রকম ওইটাকে অ্যাডজাস্ট করে দিতাম একজনের সাথে আরেকজন। এখন আমি এই অংশটুকুর উত্তর দিব যে এরা একই রকম নয়। আমি এখানে কি লিখেছি এই ঘয়ের চতুর্থ অংশে? উদ্দীপকের আমজাদ উপকার পেয়ে তার প্রতিদান দিতে কার্পণ্য করেছে। আমজাদ কি করেছে? সেটা জেনেছে যে এই ব্যক্তি আমাকে একসময় উপকার করেছিল, আমার সন্তানকে বাঁচিয়েছিল, কিন্তু না চেনার ভান করে কি করেছে? কার্পণ্য করেছে। আবার আমি পড়ছি, উদ্দীপকের আমজাদ উপকার পেয়ে তার প্রতিদান দিতে কার্পণ্য করেছে না চেনার ভান করে। কি ভাবছে? যে আমি যদি তাকে এখন চিনতে পারি তাহলে আমাকে তো তার উপকারের প্রতিদান দিতে হবে, আর তখন আবার চেয়ারম্যান সাহেব আমার উপরে নাখোশ হতে পারে, রাগ হতে পারে, আমাকে শাস্তি দিতে পারে। এই জন্য না চেনার ভান করে তার উপকারের কথাটা চেপে গেছে। পক্ষান্তরে আলী ইবনে আব্বাস উপকারের প্রতিদান দেবার সুযোগ পেয়ে তার উৎকৃষ্ট প্রতিদান দিয়েছে। তাই আমজাদ ও ইবনে আব্বাস একরকম নয়। আমজাদ অকৃতজ্ঞ হলেও ইবনে আব্বাস কৃতজ্ঞ ও প্রত্যুপকারী। আশা করি বুঝতে পেরেছ, কোনো রকম কোনো জটিলতা নাই। প্রথম অংশে আমি লিখছি, এখানে এই ঘয়ের টিক্সটা হলো যে উদ্দীপকের কথাটা আগে থাকলে উদ্দীপকের কথা ঘটনাটা লিখবা, তারপরে গল্পের ঘটনাটা থাকলে গল্পের ঘটনাটা লিখবা,
গল্পের কথাটা পরে থাকলে, গল্পের কথাটা যদি আগে থাকে তাহলে আগে লিখবা। আর তারপরে দুইটাকে সমন্বয় করে দিবা। আর সমন্বয় করে দিলে এই যে পরের যে শেষ অংশের প্রশ্নের শেষ অংশে যে হিন্টসটা থাকবে যে এরা একরকম নয়, এরা একই রকম, বা এটার সাথে এটার মিল আছে, একটার পরিপূরক বা সম্পূরক বা ইতিবাচক, একই রকম, এইরকম যে কথাগুলো দেওয়া থাকবে এই অংশে, সেই কথাটা বুঝাই দিতে হবে। যেমন আমি এখানে বুঝিয়ে দিয়েছি যে এরা একই রকম নয়। একজন উপকার পেয়ে উপকারের কথা বেমালুম ভুলে চেপে গেছে, আর একজন উপকারকে তার উৎকৃষ্ট প্রতিদান দিয়েছে। এই জন্য আমজাদ অকৃতজ্ঞ, সে তার উপকারের কথা চেপে গেছে বলে অকৃতজ্ঞ, আর আলী ইবনে আব্বাস কৃতজ্ঞ এবং প্রত্যুপকারী, উপকার পেয়েছে তার প্রতিদান দিয়েছে, প্রত্যুপকারী। এইভাবে হলো আমাদের এই প্রশ্নগুলো, সকল প্রশ্ন একই ধারা, একই রকম। এটা এই স্ট্রাকচারটা অনুসরণ করে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে।